সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানেই থাকো সবাই ভালো আছো। তোমাদের পড়ালেখাকে ত্বরান্বিত করার জন্য আমরা নিয়মিতভাবে কিছু ক্লাস নিচ্ছি। এই রোজার দিনেও আমরা তোমাদের কল্যাণের কথা ভেবে কিছু ক্লাস নিচ্ছি। আশা করি এই ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমাদের পড়ালেখাকে স্বাভাবিক গতিতে চালিয়ে যাবে। আর এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, নিঃসন্দেহে তোমরা নিয়মিত ফলো করো এবং উপকৃত হবে, এটি আমরা আশা করি। তোমাদের ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়ার যদি কিছুটা কলেজে হ্যাম্পার হয়েও থাকে, তবে বাসায় বসে তোমরা এগুলো নিয়মিতভাবে চর্চা করবে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাতে নিঃসন্দেহে তোমরা ভালো করবে, এইটাই আমি আশা করি। আসো, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই আলোচ্য বিষয় বা টপিক কমপ্লিটিং সেন্টেন্স। আমাদের সিলেবাসে কমপ্লিটিং সেন্টেন্স নামে যে অংশটা আছে সেই অংশ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই কমপ্লিটিং সেন্টেন্স শুরুর আগে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু জানা দরকার। আসো, আজকে এই প্রদর্শিত ছক থেকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো আগে জানব, তার পরবর্তীতে আমরা ছক অনুযায়ী কিভাবে কমপ্লিট করতে হয় সেগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই দেখানো হয়েছে সো দ্যাট। এই সো দ্যাট একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো দ্যাট সাধারণত দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়, আর এই সো দ্যাটের পরে যে ক্লজটা বসে সেই ক্লজটা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর শর্তসূচক যে ক্লজটা সেই ক্লজটা যুক্ত হয় সো দ্যাট দ্বারা। তাহলে এখান থেকে আমরা কি জানছি? সো দ্যাট একটা কনজাংশন, যখন কোনো কন্ডিশনকে ইন্ডিকেট করা হয়, যাতে, যেন, এমন অর্থ প্রকাশ করে, সেই অর্থে আমরা সো দ্যাট ব্যবহার করি। সো দ্যাট যে সেন্টেন্স তৈরি করে আমরা দেখি, উই স্টাডি রেগুলারলি সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট। এই সেন্টেন্স থেকে আমরা ধারণাটা ক্লিয়ার করব, আমরা পড়ালেখা করি যেন আমরা পরীক্ষায় ভালো করতে পারি। তাহলে এই যে পরীক্ষায় ভালো করার বিষয়টা একটা শর্ত, উদ্দেশ্য, তাহলে সেই উদ্দেশ্য প্রকাশ করতে যে আমরা সো দ্যাট ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা কি হলো? উই স্টাডি রেগুলারলি সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট। দ্বিতীয় যে নিয়মটা আসছে সেটা হলো সো ডট ডট দ্যাট। এর বাংলা অর্থ দাঁড়ায় এতই যে। এতই যে অর্থ প্রকাশ করতে এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজকে যুক্ত করে। আমরা যদি সেন্টেন্স সাজাই, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা এখান থেকে দেখছি যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে আমরা এখান থেকে যে ধারণাটা পাচ্ছি, এতই যে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। পরবর্তীতে যে নিয়মটা আসছে টু ডট ডট টু, এটা নেগেটিভ অর্থ বহন করে। আমরা সাধারণত সিম্পল সেন্টেন্সে এটা ব্যবহার করে থাকি, কমপ্লিটিং সেন্টেন্সে এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। টু ডট ডট টু, এক্ষেত্রে আমরা যখন এই টু এর পরে কোনো ভার্ব ব্যবহার করব তখন ওটা নেগেটিভ অর্থ বহন করে। আমরা যদি বলি দ্য ওয়েদার ইজ টু হট ফর আস টু গো আউট, আমরা যদি এভাবে সাজাই, আবহাওয়াটা আমাদের জন্য এতই গরম যে বাইরে যাওয়া যায় না। তার মানে কি? অতিরিক্ত গরম। এই কারণে যে টু গো আউট, এই যে টু গো আউট, এটা কি নেগেটিভ অর্থ বহন করে। তাহলে আমরা কি ব্যবহার করলাম? দ্য ওয়েদার ইজ টু হট ফর আস টু গো আউট। আবহাওয়াটা আমাদের জন্য এতই গরম যে বাইরে যাওয়া যায় না। তাহলে যায় না, এটা কি নেগেটিভ অর্থ বহন করে। পরবর্তী যে নিয়মটা আসছে সেটা হলো অলদো। অলদো একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। আর এই অলদোটা আমরা কি বলছি? সাবঅর্ডিনেট
কানেক্টিং কনজাংশন। হি গট পোর মার্ক অলদো হি রোট মাচ। এই সেন্টেন্সটাতে আমরা দেখব যদিও সে বেশি লিখলো কম নাম্বার পেল। হি গট পোর মার্ক, সে কম নাম্বার পেল, অলদো হি রোট মাচ। তাহলে এখানে নিশ্চয়ই বেশি লিখলেই যে নাম্বার বেশি পাওয়া যায় এমনটি না, ওটা অ্যাকুরেট হওয়ার একটা বিষয় থাকে। তাহলে দুইটা বিপরীতমুখী ক্লজ, অর্থটা বিপরীত। হি গট পোর মার্ক, সে কম নাম্বার পেল, অলদো হি রোট মাচ, কম নাম্বার পেল লিখলো বেশি। তাহলে এই যে বেশি এবং কম দুইটা বিপরীতমুখী, তাহলে দুই রকম অর্থ প্রকাশ করলে, বিপরীতমুখী অর্থ প্রকাশ করলে আমরা এই অলদোটা ব্যবহার করি। পরবর্তী যে ফ্রেজটা আসছে সেটা হলো ইফ। ইফ একটা কন্ডিশনাল কনজাংশন। ইফ সাধারণত সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করা যায়, মাঝখানেও ব্যবহার করা যায়, দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এই ইফ দ্বারা কন্ডিশনকে ইন্ডিকেট করে। ইফ উই স্টাডি সিরিয়াসলি উইল পাস দ্য এক্সাম। এখানে ইফ উই স্টাডি সিরিয়াসলি এটা একটা কন্ডিশনাল ক্লজ। উইল পাস দ্য এক্সাম, আমরা পাস করব। আমরা পাস করব কন্ডিশন, আমাদেরকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে এখানে এই যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো মনোযোগ সহকারে পড়ালেখা করা। পরবর্তীতে যে ফ্রেজটা আসছে আনলেস। ইফের বিপরীত একটা কনজাংশন, সেটা হলো আনলেস। আনলেস কথাটা নেগেটিভ অর্থ বহন করে। আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি ইউ উইল ফেল দ্য এক্সাম। তাহলে এখানে আমরা যে ধারণাটা পাচ্ছি, যদি তুমি পড়ালেখা না করো তুমি পরীক্ষায় ফেল করবে, এটা নেগেটিভ অর্থ বহন করে। যদি তুমি পড়ালেখা না করো, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা না করো, তাহলে না করে এটা একটা নেগেটিভ। তাহলে নেগেটিভ দুইটা ক্লজকে যুক্ত করতে আনলেস ব্যবহৃত হয়। ইন স্পাইট অফ, এই ইন স্পাইট অফ যদিও সত্ত্বেও, আমরা এর অর্থটা পাই সত্ত্বেও, অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে যে দো, অলদো, ইফ, আনলেস এই ক্ষেত্রে একই রকমের, কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ রাইটিং মাচ হি কুড নট গেট ম্যাক্সিমাম মার্ক। তাহলে এখানে আমরা যে ব্যবহারটা দেখছি যে ইন স্পাইট অফ যখন লিখব তখন পরে যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইন স্পাইট অফ রাইটিং মাচ, বেশি লেখা সত্ত্বেও, হি কুড নট গেট মোর মার্ক, সে অধিক নাম্বার পেল না। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন স্পাইট অফের ব্যবহার শিখলাম। সিন্স, পরবর্তীতে যে কনজাংশনটা আসছে সেটা হলো সিন্স। সিন্স একটা কনজাংশন, কারণ নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়। হি ফেলড ইন দ্য এক্সাম সিন্স হি কুড নট রাইট প্রপারলি। এক্ষেত্রে সে পরীক্ষা ফেল করলো যেহেতু সে ভালো লিখতে পারলো না। তাহলে এই সিন্সটা কারণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। পরবর্তীতে যে ফ্রেজটা আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম সাধারণত যে সময়টা উপযুক্ত সময়, সেই সময়টা একবারে শেষ মুহূর্তে এই কাজটা করাই দরকার, সেখানে যাওয়াই দরকার। তাহলে তার মানে কি সময়টা প্রায় শেষের দিকে। তাহলে এই অর্থে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক সিনসিয়ারলি। বাংলাদেশ একটা গরিব দেশ, আর আমাদের উপযুক্ত সময় সততার সাথে কাজ করা। আর যখন হাই টাইম ব্যবহার করা হবে বা ইট ইজ হাই টাইম ব্যবহার করা হবে, পরের ক্লজের যে ভার্বটা সেটা পাস্ট টেন্সে হবে। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক সিনসিয়ারলি, তাহলে ওয়ার্কের পাস্ট টেন্স হলো ওয়ার্কড। এখানে আমরা ওয়ার্ক ব্যবহার করেছি, পাস্ট টেন্স। অ্যাজ দো, যেন। অ্যাজ দো কথাটা যেন অর্থে, তবে এটাও একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। শি অ্যাক্টস অ্যাজ দো শি ওয়ার দ্য হিরোইন। সে এমন আচরণ করে যেন সে একেবারে নায়িকা। তাহলে এখানে
অ্যাজ দো যখন ব্যবহার করব পরের যে ক্লজটা হবে সেটা পাস্ট টেন্সে হবে। পরবর্তীতে যে ফ্রেজটা শিখব সেটা হলো লেস্ট। তা না হলে, এই লেস্ট কথাটা ব্যবহৃত হয় তা না হলে, নতুবা। আর এই লেস্টের পরে যে ক্লজটা থাকবে তখন সাবজেক্টের পরে মূল ভার্বের আগে শুড ব্যবহার করতে হবে। হি ওয়ার্ক হার্ড লেস্ট হি শুড সাফার ইন লং রান। তাহলে এখানে লেস্ট কথাটা ব্যবহৃত হয়েছে, হি ওয়ার্ক হার্ড লেস্ট হি শুড সাফার ইন দ্য লং রান। তাহলে হি এর পরে শুড ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে মূল ভার্ব হলো সাফার। তাহলে লেস্টটা একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নো সুনার হ্যাড, আমরা জানি যখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তখন দুইটা কাজ পাশাপাশি সম্পন্ন হয়। একটা টেন্সকে আমরা প্রকাশ করি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, আর একটা টেন্স পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড এর অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা দেখব নো সুনার হ্যাড উই কমপ্লিটেড আওয়ার সিলেবাস দেন উই অ্যাটেন্ডেড দ্য এক্সাম। তাহলে এক্ষেত্রে আমরা সিলেবাস শেষ করতে না করতেই পরীক্ষায় অংশগ্রহণ করলাম। তাহলে সিলেবাসটা আমরা সম্পন্ন করলাম আর পাশাপাশি কাছাকাছি একটা সময় পরীক্ষায় অংশগ্রহণ করলাম। তাহলে এমন অর্থে আমরা নো সুনার হ্যাডটা ব্যবহার করে থাকি। তাহলে সেন্টেন্সটা কি হলো? নো সুনার হ্যাড উই কমপ্লিটেড দ্য সিলেবাস দেন উই অ্যাটেন্ডেড দ্য এক্সাম। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা দুইটা ক্লজকে যুক্ত করে। নো সুনার হ্যাড যেমন দুইটা ক্লজকে যুক্ত করে, আবার অ্যাজ সুন অ্যাজ এটাও দুইটা ক্লজকেই যুক্ত করে। আমরা যদি এভাবে ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ উই কেম টু কলেজ, কমা দ্য বেল র্যাং। তাহলে দুইটা পাস্ট টেন্স আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যুক্ত করলাম, দুইটা ক্লজ। অ্যাজ সুন অ্যাজ উই অ্যাটেন্ডেড দ্য কলেজ দ্য বেল র্যাং, আমরা কলেজে আসলাম, বেল বাজলো। তাহলে পাশাপাশি দুইটা কাজ একই টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ। পরবর্তীতে আরেকটা নিয়ম আছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজকে যুক্ত করে, আর এই রিলেটিভ প্রোনাউনটাও আমরা এই ক্ষেত্রে কনজাংশন হিসেবেও ব্যবহার হয় এটা। আর রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে একটা অ্যান্টিসিডেন্টের পরে বসে, অর্থাৎ কোনো নাউন অথবা প্রোনাউনের পরে বসে। এখন আমরা এই সেন্টেন্সটা যদি এভাবে লিখি, দিস ইজ দ্য বয় হু গট স্কলারশিপ। এক্ষেত্রে দিস ইজ দ্য বয় এটা প্রিন্সিপাল ক্লজ, হু গট স্কলারশিপ। তাহলে এই সেই ছেলে যে স্কলারশিপ পেয়েছে, তাহলে হু দিয়ে শুরু হয়েছে, তাহলে এই হুটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। প্রোভাইডেড দ্যাট, যখন কোনো কন্ডিশন উপস্থাপন করা যায়, আমরা জেনেছিলাম যে ইফ দ্বারা কন্ডিশন উপস্থাপিত হয়, তবে প্রোভাইডেড দ্যাট দ্বারাও এভাবে আমরা উপস্থাপন করতে পারি। আই উইল গিভ ইউ সাজেশন প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি ইট প্রপারলি। তাহলে এই সেন্টেন্সটা থেকে আমরা বলতে পারি যে একজন স্যার হয়তো ছাত্রকে বলছে যে আমি তোমাকে সাজেশন দিতে পারি, তবে নিশ্চয়ই শর্ত তোমাকে ঠিক মতো পড়তে হবে, অর্থাৎ এই সাজেশন অনুযায়ী তোমাকে পড়তে হবে। নট অনলি বাট অলসো, এটা আরেকটা কনজাংশন। একই সেন্টেন্সে যখন পাশাপাশি দুইটা বিষয় উপস্থাপিত হয়, শুধু এটাই না ওটাও, অর্থাৎ বাংলা অর্থ এটাই না ওটাও, এটাও ওটাও, এই অর্থে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। আই অ্যাম উইক নট অনলি ইন বাংলা বাট অলসো ইন ইংলিশ। তাহলে এখানে দুইটা সাবজেক্টের নামকরণ করা হয়েছে, একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি। তাহলে প্রথমটার আগে নট অনলি এবং দ্বিতীয়টার আগে বাট অলসো। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই অ্যাম উইক নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন বাংলা। পরবর্তীতে যে
ফ্রেজটা পাচ্ছি সেটা হলো অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, ফলে, অ্যাজ এ রেজাল্ট। আমরা যদি এভাবে পরিণতিতে বা ফলে, হি ডিড নট স্টাডি প্রপারলি, অ্যাজ এ রেজাল্ট হি ফেলড ইন দ্য এক্সাম, সে ভালোভাবে পড়ালেখা করলো না, পরিণতিতে, ফলে সে পরীক্ষায় ফেল করলো। তাহলে ভালো করে পড়াশোনা করলে ফেল করার কথা না, তাহলে এই যে ভালো করে পড়াশোনা হলো না, পরিপ্রেক্ষিতে কি হলো, রেজাল্টটা খারাপ হলো, তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট, ফলে, এই অর্থে ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে এই নিয়মগুলো স্পষ্ট হয়েছে। এখন আসো আমরা এক্সারসাইজ থেকে আমাদের জানা বিষয়গুলো কতটুকু আমরা জেনেছি এবং পারি সেটা অ্যাডজাস্ট করে দেখি। আমরা এখান থেকে জানব যে কোন ধরনের সেন্টেন্সে কোন ধরনের নিয়মগুলো ব্যবহৃত হয়, এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। আমরা যে অংশটা রেখেছি এক্সারসাইজ ফর প্র্যাকটিস, এখানে যে গ্যাপ আছে ওই গ্যাপের নিচে তোমরা আন্ডারলাইন দেবে, অর্থাৎ তুমি যে অংশটুকু লিখবে, ডট দেওয়া আছে ওখানে তোমার কথাগুলো লিখবে মিনিংফুল, আর তার নিচে তুমি খাতাতে লেখার সময় আন্ডারলাইন করবে, তাহলে কমপ্লিট সেন্টেন্স হবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে। শুধু যদি ডট দেওয়া অংশটা পূরণ করার উপস্থাপিত অংশটা না লেখো তাহলে কিন্তু সেন্টেন্স অপূর্ণাঙ্গ থাকবে, তাহলে কমপ্লিট সেন্টেন্স হবে না। এই জন্য আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্সটাই লিখে দিতে হবে। নাম্বার এ, এখান থেকে আমরা দেখছি হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তাহলে এই একটা ক্লজ দেওয়া আছে, পরবর্তীতে আর একটা ক্লজ লিখে আমাদেরকে সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। তাহলে কি হতে পারে, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ডিড নট গো টু স্কুল, আমি যখন শিশু ছিলাম তখন স্কুলে যাইনি। অর্থাৎ শৈশবকালের কথা বলতে গেলে যে শিশুকালে অনেকে একটা বয়স না হওয়া পর্যন্ত স্কুলে যায় না। নাম্বার বি, দেয়ার আর মেনি হেল্পলেস পিপল আই উইশ, অনেক অসহায় লোক আছে, আই উইশ আই কুড হেল্প দেম, আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। অনেক অসহায় লোক আছে, তাদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। আমরা যারা সামর্থ্যবান আছে অবশ্যই আজকের দিন যে করোনা ভাইরাসের মহামারী এবং বিপদ আসছে, সেই বিপদে যদি আমরা অসহায় লোকদেরকে সাহায্য করতে পারি তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। নাম্বার সি, অ্যান এডুকেটেড মাদার নোজ, একজন শিক্ষিত মা জানেন হাউ টু টেক কেয়ার অফ হার চাইল্ড, একজন শিক্ষিত মা জানেন যে একজন শিশুর যত্ন কিভাবে ভালোভাবে নেওয়া যায়। নাম্বার ডি, সো উই মাস্ট এডুকেট আওয়ার উইমেন ফক উইদাউট এনি কন্ডিশন, উই মাস্ট এডুকেট আওয়ার উইমেন ফক উইদাউট এনি কন্ডিশন, অর্থাৎ আমাদের নারীদেরকে শিক্ষিত বানানো দরকার। নারীরা যদি শিক্ষিত হয় তাদের কাছ থেকে যে শিশুরা আসবে সেই শিশুরা অবশ্যই ভালো হবে। দ্য স্টুডেন্ট ডট ইজ এ গুড স্টুডেন্ট, আমরা এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারি, দ্য স্টুডেন্ট হু ইজ রেগুলার ইন স্টাডি ইজ এ গুড স্টুডেন্ট, আমরা ভালো ছাত্র তাকেই বলবো যারা নিয়মিত পড়ালেখা করে। নাম্বার এফ, হি মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, আমরা এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারি, হি হু স্টাডিজ সিরিয়াসলি, যে খুব মনোযোগ সহকারে পড়ালেখা করে, মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। নাম্বার জি, আ গুড স্টুডেন্ট নোজ দ্যাট স্টাডি ইজ দ্য মটো অফ লাইফ, একজন ভালো ছাত্র জানে যে পড়ালেখার বিকল্প কিছু নাই। শি লুকস ওল্ডার ডট শি হ্যাড বেটার নট ওয়ার গ্লাস, আমরা তাহলে এখানে কি ব্যবহার করতে পারি, শি লুকস ওল্ডার ওয়ারিং এ গ্লাস, তাকে বৃদ্ধ মনে হয়, বয়স্ক মনে হয় যখন চশমা পরে,
শি হ্যাড বেটার নট ওয়ার গ্লাস, তার চশমা না পরাই ভালো। তাহলে এখানে কি হলো, শি লুকস ওল্ডার ওয়ারিং এ গ্লাস। নাম্বার আই, লেজি পিপল সাফার ডট উই শুড নট ফলো দেম। আমরা যদি এভাবে লিখি, লেজি পিপল সাফার ইন দ্য লং রান, উই শুড নট ফলো দেম। যারা অলস তারা পরিণতিতে কষ্ট ভোগ করে, কাজেই তাদেরকে আমরা অনুসরণ করব না। নাম্বার যে, এখানে যে সেন্টেন্সটা আছে, আই হেট ড্যাশ দে হার্ম দ্য পিপল, এখানে একটা শূন্যস্থান পূরণে আমরা লিখতে পারি আই হেট আ চিট দে হার্ম দ্য পিপল। যে প্রতারক তাকে আমরা হেট করব, ঘৃণা করব, কারণ তারা মানুষের জন্য অনেক ক্ষতি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সের অনেক নিয়ম শিখলাম। আশা করি এই নিয়মগুলো যদি আমরা নিয়মিত চর্চা করি, অবশ্যই আমরা সুন্দর করে সেন্টেন্সগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো। তোমরা যে যেখানেই থাকো, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আমরা জেনেছি আমরা ঘরে, করোনা দূরে। তবে তোমরা দূরে থাকলেও আমরা কিন্তু দূরে না, আমরা তোমাদের পাশেই আছি। আর তোমাদের জন্য যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো দেখবে এবং তোমাদের পড়াকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি রাখবে, যাতে পরবর্তীতে পরীক্ষাতে তোমরা ভালো করতে পারো। তাহলে আজকের মতো কমপ্লিটিং সেন্টেন্সের অংশটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।